রাজনীতির বক্তব্যটাকে আমি সম্পূর্ণভাবে দূরে রাখবো। যেই ভদ্রলোক দুর্নীতি করেছেন তাকে এককভাবে এর দায় নিতে হবে এবং সরকারকেও তার সরকারের জায়গা থেকে সেই দুর্নীতিকে কঠিনভাবে অ্যাড্রেস করতে হবে। সে সন্তানরা যদি যখন জেনে যায় যে পিতা বা মাতা দুর্নীতি পরায়ণ, তখন সেই পিতা মাতার গ্রহণযোগ্যতা মানুষের জি। কাছে তো থাকেই না, নিজের সন্তানদের কাছেও থাকে না। সন্তানরা তখন আন্ডিও অন্যায্য দাবি করে এবং সেই দাবি তখন মানে মা বাবা পূরণ করতে বাধ্য হয়। এবং তারই ঠিক, চিত্র কিন্তু হলো আপনি এটা বলছেন যে আমি আমি 15 লক্ষ just টাকা দিয়ে ছাগল কিনে। দুর্নীতির কথা কিন্তু আমরা পাকিস্তান আমলেও আমি দেখেছি, পাকিস্তান আমলটা সেখানেও শুনেছি যে 22টি পরিবার ছিল, তাদের হাতে নাকি সমস্ত ধন সম্পদ কুক্ষিগত ছিল। তো 22 পরিবারের মধ্যে আমি যতদূর জানি এর মধ্যে 2টি পরিবার ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে। একটি হলো একটি পরিবার জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের পরিবার, তার পিতা শরফুদ্দিন এবং তার দাদা হলো আপনার আব্দুস সোবান, মৌলভী আব্দুস সোবান, যার নামে সুবান বাগ। তাদের 361টা বাড়ি ছিল ঢাকা শহরে এবং বাড়ি শুধু কমেনি, ভাগ হয়েছে। তার কারণ হলো ওনার বাড়ি হলো জাহাঙ্গীর মোহাম্মদ আদিলের গ্রামের বাড়ি আর আমার নানার বাড়ি পাশাপাশি, অর্থাৎ আব্দুস সোবান মৌলভী সাহেবের বাড়ি। সেই জন্য তাদের পারিবারিক বিষয়গুলো আমি জানি। আরেকটি ছিল একে খানের পরিবার, আর বাকিরা সব পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তানে। সুতরাং এবং তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতেন যে কোনো ভাবেই হোক, ব্যবসা বাণিজ্য, তারপরে অর্থ সম্পদ, ভূমি ভূস্বামী ছিলেন তারা, ইত্যাদি ইত্যাদি। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, হুম। আমলাদের মধ্যে দুর্নীতির কথা আমরা কম বেশি পাকিস্তানের মধ্যেও শুনেছি। জেনারেল আইয়ুবেরও একটা মিনি ক্যাবিনেট ছিল, তাদের মধ্যেও নাকি কেউ রাজনৈতিক করাপশন করতেন। এর মধ্যে কুদরাতুল্লাহ সাহেবের নামও আছে, এম এন ফারুক, কুদরাতুল্লাহ সাহাব, ফিদা হাসান, তাদের মতো সিএসপিরা, আইসিএস রা আইয়ুব খানের একটা মিনি ক্যাবিনেট হিসেবে কাজ করতেন, সেখানে মন্ত্রীরাও পাত্তা পেতেন। আজিজ আহমেদের মতো চিফ সেক্রেটারি, সামনে ইস্ট পাকিস্তানের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কোনো মিনিস্টারও গিয়ে দেখা পাইতেন না, ওয়েট করতে হইতো যে আজিজ আহমেদ পারমিশন দিলেও ঢুকবেন। আজিজ আহমেদ তো চিফ সেক্রেটারি। এনিওয়ে, এই জিনিসগুলো আছে। কিন্তু স্বাধীন বাংলাদেশে যখন প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর নামে যখন এই ধরনের দুর্নীতি শুনি যে তিনি বা তারা সম্পদের পাহাড় গড়েছেন, তখন আমরা যারা স্বাধীনতার জন্যে যে সকল পরিবারগুলো অবদান রেখেছে, স্যাক্রিফাইস করেছে, কারো কারো পরিবারের জীবন গেছে। আমার মার মৃত্যু হয়েছে, আমার মা তো মুক্তিযুদ্ধে মারা গেছেন, মামা মারা গেছে, আমাদের খারাপ লাগে। কারণ সত্যিকার অর্থে এই বাংলাদেশ তো চাইনি। ডক্টর মতিউর রহমানের ছবিটা দেখে আমি চিনে ফেললাম, কারণ সম্ভবত তিনি আমার ব্যাচমেট। কোন সাবজেক্টে ছিলেন এটা আমি ঠিক মনে করতে পারছি না সাগর ভাই, চেহারাটা দেখেই মনে হয়ে গেল আরে ও নাকি। এ কি করে সম্ভব? ডাইনিং টেবিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার টিএসসির যে মানে মানে দুপুর বেলায় যে আমরা লাঞ্চ করতাম ক্যাফেটেরিয়ায়, তার সঙ্গে বহুবার দেখা হয়েছে। তাকে দেখে আমি অবাক হলাম, আসলে একজন মানুষের কত অর্থের প্রয়োজন। লিও টলস্টয়ের একটি ছোট গল্প আছে, আমাদের প্রফেসর ডক্টর তাজ হাশমি ভালো করে বলতে পারবেন স্যার, যে হাউ মাচ ল্যান্ড ডু আই রিকোয়ার, আমার জন্য কতটুকুন ভূমির দরকার। আমরা তো জানি আমাদের ইসলাম ধর্মে আছে যে আমার লাশ অনুযায়ী, মাপ অনুযায়ী 3.5 হাত জায়গা লাগে, বা যা যে লম্বা বেশি তার একটু বেশি লাগে, এর বেশি তো নয়। তাহলে এই যে যারা বিপুল সম্পদের মালিক হচ্ছে অসাধু ভাবে, করাপশন করে, দুর্নীতি করে, তারা এক ধরনের মানসিক রোগী। এই মানসিক রোগীগুলোর বিরুদ্ধে তাদেরকে হেমায়েতপুরে পাঠালে হবে না, আইনি ব্যবস্থা নিতে হবে। আমি এইখানে রাজনীতিটাকে দূরে রাখবো,
রাজনীতির বক্তব্যটাকে আমি সম্পূর্ণভাবে দূরে রাখবো। যেই ভদ্রলোক দুর্নীতি করেছেন তাকে এককভাবে দায় নিতে হবে এবং সরকারকেও তার সরকারের জায়গা থেকে সেই দুর্নীতিকে কঠিনভাবে অ্যাড্রেস করতে হবে এবং সেই দুর্নীতিবাজকে আইনের মুখোমুখি দুর্নীতিবাজ ব্যক্তিকে প্রজাতন্ত্রের সেই কর্মচারী হোক, কর্মকর্তা হোক বা কোনো ব্যবসায়ী হোক, টাকা পাচারকারী হোক, আইনের মুখোমুখি করতে হবে। আপনি চমৎকার বলেছেন অধ্যাপক ফরহাদ হোসেন। আমি কি এখানে আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে পারি কিনা? সেটা হলো যে আপনি বলেছেন যে দুর্নীতির সাথে রাজনীতিকে কোনোভাবে মেলানো যাবে না। এটা আমরা গতকাল পর্যন্ত সবাই মেলাচ্ছি না, আমি কিন্তু এই কথা বলছি না। আমার ব্যক্তিগত অভিমত হলো আমি এইখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না। আচ্ছা, এটা আপনার ব্যক্তিগত অভিমত, কিন্তু আমার করাপশনের কথা, যে ব্যক্তি করাপশন করেছেন তাকে আইনের আওতায় আনতে হবে। সেই সরকার আওয়ামী লীগেরই হোক, সেই সরকার বিএনপিরই হোক বা সেই সরকার জাতীয় পার্টিরই হোক, ইট ডাজ নট ম্যাটার। ব্যক্তি বিষয়ে যিনি দুর্নীতি করেছেন তিনি আইনের আওতায় আসবেন এবং আইনের বিধিবিধান অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আমি আপনাকে একটু যদি বলি যে গতকালকে পর্যন্ত আমরা যতটুকু জানি যে সরকার বলেছে সরকার দুর্নীতিবাদ যত বড়ই হোক কাউকে ছাড় দিবে না, সবাই মোটামুটি একটা স্বস্তির অবস্থায় ছিল যে সরকার মনে হয় খুব কঠিন ভাবে ধরেছে, যত বড় রাঘব বোয়াল হোক কাউকে ছাড় দিবে না। কিন্তু আজকে জনাব ওবায়দুল কাদেরের যে বক্তব্য এবং পুলিশের যে বক্তব্য, দেখেন আপনি ওবায়দুল কাদের বলেছেন যে হুঁশিয়ার করেছেন যে দুর্নীতির বিষয়গুলিকে অতিরঞ্জিত করা হচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে এবং কিছুদিনের মধ্যে হয়তো সেনাবাহিনীর বিরুদ্ধে একইভাবে অভিযোগ তুলে সরকার পতনের চেষ্টা করছে কিনা তিনি এই ইঙ্গিত করেছেন এবং তিনি সন্দেহ প্রকাশ করেছেন। পাশাপাশি আজকে পুলিশ অ্যাসোসিয়েশন তারাও কিন্তু একইভাবে একই সুরে একই শব্দে বলেছেন যে গণমাধ্যমে ঢালাও ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আংশিক প্রতিবেদন প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এই যে দুই পক্ষের বক্তব্য একই হয়ে যাওয়া, তার মানে কি এই দুর্নীতিবাদ যাদেরকে গত কদিন ধরে চিহ্নিত করবার চেষ্টা চলছে তাদেরকে কোনোভাবেই কি রক্ষা করবার চেষ্টা করছে সরকার? আমি আমার জায়গা থেকে কথাটা বলি। আমার কথাটা হলো, যদি বলা হয়ে থাকে যে অতিরঞ্জিত হচ্ছে তাইলে এটার ইনভেস্টিগেশন হোক। আমি তো চাই না কোনো নির্দোষ লোক সেখানে দোষী সাব্যস্ত হোক। আমি চাই যিনি দোষী সাব্যস্ত হবেন। তাইলে অতিরঞ্জনের প্রশ্নটা এখানে থাকবে না যদি প্রপার ইনভেস্টিগেশন হয়। যেমন আমার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আছে, আমার যেহেতু পার্টি ট্যাগ আছে, আপনি আমাকে প্রশ্ন করবেন আমি জানি। আমার বক্তব্য খুবই পরিষ্কার। এখানে অতিরঞ্জিত যদি বিষয়টা এসে থাকে, অতিরঞ্জনের সুযোগ থাকবে না। তো অতিরঞ্জিত করার কোনো সুযোগ থাকবে না। অতিরঞ্জিত করার কোনো সুযোগ থাকবে না যখন বিষয়টাকে আপনার সঠিক তদন্ত করা হবে। কে করবে? হ্যাঁ, কে করবে? তদন্ত সংস্থা করবে। দুদকে যদি যায়, দুদক করবে। অধীনে কার অধীনে এই সংস্থা? কার অধীনে? এইবার বলেছেন সরকার এইখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পরিষ্কার করে। এই বক্তব্য নিরপেক্ষ মনে হচ্ছে আপনার কাছে? কোনটা? ওবায়দুল কাদেরের বক্তব্য কি নিরপেক্ষ বলে মনে হচ্ছে আপনার কাছে? এটা ওনার স্ট্যান্ড থেকে উনি বক্তব্য দিয়েছেন। আমার বক্তব্যটা হলো এই যে যারা দুর্নীতি করেন, যারা অর্থ পাচার করেন, যারা ব্যাংকের টাকা লুটপাট করছেন, সত্যিকার অর্থে তো এইগুলো তো ঘটনা ঘটছে, তাদের বিরুদ্ধে যেই আপনার তদন্তকারী সংস্থা সেগুলো স্বাধীন হবে। সেইখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। সবকিছুর পরে হলো প্রজাতন্ত্রের যে স্বার্থ, সেটাই সবচেয়ে বড়, রাষ্ট্রের স্বার্থ। সেই স্বার্থের উপর ভাবনা চিন্তা করেই কিন্তু তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত করার সুযোগ দিতে হবে। আপনি এই বক্তব্যের মাধ্যমে কি মনে হয় না জনাব অধ্যাপক ফরহাদ হোসেন, আমি জানি ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তিগতভাবে কোনোভাবেই দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেন না, এটা আমি জানি, কিন্তু আপনার দলের যখন শীর্ষ পর্যায়ে থেকে এমন বক্তব্য আসে তখন আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে আসলে কি সরকার জিরো টলারেন্স এই পলিসিকে ফলো করছে নাকি কোনো না কোনো ভাবেই আপনার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার এখনো পর্যন্ত সেই প্রচেষ্টা চলমান। একজন সরকারি কর্মকর্তার সন্তান 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে এবং এটা প্রমাণিত। আজকে পত্রিকায় তার অন্যান্য যে সম্পদের বিবরণী আরো বেরিয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সম্পদের মালিক এই মতিউর রহমান, আপনার ক্লাসমেট, আপনি বললেন।
আপনি কি আমার কল্পনা করতে পারেন? ক্লাসমেট না, আমার ব্যাচমেট কিনা আমি মনে করতে পারছি না, তবে আমরা সমবয়সী, এটা আমি স্পষ্ট মনে করেছি। মানে মানে আপনি ছবিটা দেখে আমি চিনে ফেলেছি। হ্যাঁ, একদম ফর্সা টকটকে লোক, ও চেহারার যে খুব বেশি পরিবর্তন হয়েছে তা কিন্তু না। রাইট। বাট আপনার আমি একই যেটা সময় বলছি, আপনি তাকে দেখেছেন, এখন আপনার হ্যাঁ, আপনার আমার একই তো বয়সী চুলও আপনি পড়ে আপনি নাই, এত আমাদের টাকা তো এত চুল টাকা হয়ে ইনকাম গেছে। করতে পারবেন কিনা সেটাই বলছি। হুম, না, আমি শনাক্ত করে চুল টুল, ভদ্রলোকের চুলও পড়ে না, হেয়ার স্টাইলও একই ধরনের আছে, উনি কালার করেন, পেকে গেছে এতদিন, সব চুল এত কাছে থাকার কথা না। আমি তাকে চিনেছি। আমার প্রশ্ন হলো 15 লক্ষ টাকা দিয়ে হুম, একটা জিনিস বলি শোনেন, দুর্নীতিবাজদের কিন্তু বিচার হয় একটা, কেমন জানেন? একটা তো আইন আদালত থেকে যদি বা আইনের ফেরকায় বেঁচে যায়, প্রকৃতির বিচার বড় মারাত্মক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার রাজনৈতিক বিচার ব্যক্তিগত জীবন। বর্তমান বাংলাদেশের আদালতের বিচার কি হবে? প্রকৃতির বিচার তো সেটা ঠিক আছে, সবাই সারা বাংলাদেশের আপনি মানুষ আমাকে তাদেরকে বদয়া এতগুলো দিচ্ছে, প্রশ্ন কিন্তু যদি কখনো করেন তাহলে বিচারগুলো আমার করবে, কিন্তু বক্তব্যটা আপনি আমি কি মনে রাখতে করেন পারতেন না। এদের বিচার, এই সরকারের অধীনে এদের বিচার কি হবে? সাগর ভাই, আমার বক্তব্য কিন্তু অডিয়েন্স শুনতে চায়। আমি এত প্রশ্নবাণে জর্জরিত হলে আমার বক্তব্যটা কাটা কাটা হয়ে যাচ্ছে। আমি খুব হুম, স্পষ্ট করে আমি প্লেস করতে পারছি না। সুতরাং আমি, আপনি যা চাইছেন আমি বলে যাচ্ছি, কোনো জায়গায় হুম, খামতি থাকলে আমাকে জাস্ট মনে করিয়ে দিতে। হুম, আমি বলছি কি, যে দুর্নীতি আমার জীবনের অভিজ্ঞতা, আমিও তো 60+ হয়ে গেছে এখন। আমার হুম, জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে দুর্নীতিবাদদের একটা প্রকৃতির বিচারেও দাঁড়াতে হয়। ম্যাক্সিমাম এই দুর্নীতি পরায়ণ ব্যক্তি এবং যারা এইভাবে দুর্নীতি করে অর্থ আহরণ করেছেন, তাদের সন্তানরা উচ্ছন্নে গেছে। আপনি কি জানেন ঢাকা শহরে, সাগর ভাই আপনি তখন ঢাকায় ছিলেন কিনা আমি জানি না, হুম, একজন সিএসপি অফিসার, পাকিস্তানের একদম প্রায় প্রথম দিকের সিএসপি অফিসার সেক্রেটারি ছিলেন, ভদ্রলোককে তার ছেলে গুলশানের বাড়িতে, নির্জন বাড়িতে নিজের হাতে পিস্তল দিয়ে বাবাকে গুলি করেছে। ড্রাঙ্ক, তার ছেলে ড্রাঙ্ক ছিল, ড্রাঙ্ক ছিল। হুম। এখন মোরালিটি তাইলে, ওই যে ডক্টর মতিউর, যার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনে, আপনি বুঝতে পেরেছেন তো? এবং ছেলেও জানে যে তার ছেলে, তার বাবা কতটা দুর্নীতি পরায়ণ। সে সন্তানরা যদি যখন জেনে যায় যে পিতা বা মাতা দুর্নীতি পরায়ণ, তখন সেই পিতা মাতার গ্রহণযোগ্যতা মানুষের জি, কাছে তো থাকেই না, নিজের সন্তানদের কাছেও থাকে না। সন্তানরা তখন আন্ডিও অন্যায্য দাবি করে, এবং সেই দাবি তখন মানে মা বাবা পূরণ করতে বাধ্য হয়। এবং তারই ঠিক। চিত্র কিন্তু হলো আপনি এটা, বলছেন, যে আমি আমি 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে। যে আমরা একটু সংক্ষিপ্ত করবার জন্য আমাকে বারবার আপনাকে হয়তো ইন্টারাপ্ট করতে হচ্ছে, দুঃখিত। আপনি আজকের ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে আপনি মনে করছেন কিনা, যারা শুধুমাত্র মতিউর রহমান নয়, দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স অবস্থান নিয়ে আদতে আমি আমরা কত অবশ্যই আশা করব সরকার জিরো টলারেন্সের মাধ্যমে এটা দেখবে, এটা আমার প্রত্যাশা।